সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধরে খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। অবশেষে আজ রুমিন ফারহানা গ্রেফতার হয়ে ম্যাজিস্ট্রেটকে অপমান করার কারণ। গতকাল রুমিন ফারহানা একজন ম্যাজিস্ট্রেটকে সরাসরি টেট দিয়েছিল। আজকে রুমিন ফারহানার এই অবস্থা হয়। এই গ্রেফতারের পিছনে কে কে রয়েছে এবং গতকালকের ঘটনার পর ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে কি শেষমেশ প্রশাসন খুব শক্ত অবস্থানে যাচ্ছে, বিশেষ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে? এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন না করা পর্যন্ত আমি এখন 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, ওই নির্বাচনটা স্থগিত, 90 দিন নির্বাচন পিছাইতে পারে। একটা পর দেব। কারণ শেখ হাসিনা বলেছেন নির্বাচনের পর কি হয় সেটা আমরা দেখব, কারা সরকার গঠন করে, কিভাবে চলে, কতদিন থেকে, সেটা আমরা দেখব। অর্থাৎ প্রচ্ছন্নভাবে শেখ হাসিনা নির্বাচনের পর নির্বাচিত সরকারের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আওয়ামী লীগের এই কৌশল কতটা সফল হবে তার সময় বলে দেবে। আগস্টের সেই গণঅভ্যুত্থানের পর থেকেই পুরোপুরি আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে এবার প্রথমবারের মতো তাকে প্রকাশ্যে দেখা গিয়েছে একটি ভিডিওতে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 17 মাস পর প্রথমবারের মতো ভারতে বসে সাংবাদিক বৈঠক করলেন। আগামী 23 জানুয়ারি বঙ্গবন্ধু তনয় দেশরত্ন শেখ হাসিনা তিনি প্রকাশ্যে আসবেন, অর্থাৎ দেশ থেকে চলে যাবার পর তিনি এই প্রথমবার সংবাদ সম্মেলন করবেন এবং সেটা হবে দিল্লির কোনো একটা জায়গায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের মধ্যে আবারও চলে আসলাম। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমরা বেশি কথা না বলে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনাকে বিনীতভাবে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটিতে এখন তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আলোচনা চলে যাচ্ছি। জানুয়ারি মাসটা বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় লক্ষ্য করতে থাকেন। এ মাসেই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক পরিবর্তন আসবে। অনেকেই বলতে পারেন কি এমন হবে, নির্বাচন হয়ে যাচ্ছে, কি এমন পরিবর্তন আসবে। আমি আপনাদেরকে আবারও বলি, একটা মেসিভ পরিবর্তন এ মাসে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখতে পারবেন। বাতাসে, আকাশে, মাটিতে, গন্ধে সব ধরনের জায়গায় গুঞ্জন শোনা যাচ্ছে আগামী 23 জানুয়ারি বঙ্গবন্ধু তনয় দেশরত্ন শেখ হাসিনা তিনি প্রকাশ্যে আসবেন, অর্থাৎ দেশ থেকে চলে যাবার পর তিনি এই প্রথমবার সংবাদ সম্মেলন করবেন এবং সেটা হবে দিল্লির কোনো একটা জায়গায়। ভারতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহোরি তিনি একটা ভিডিও বার্তায় বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 23 জানুয়ারি প্রকাশ্যে আসবেন। আগামী 23 তারিখে সম্মেলন হবে, এই প্রথম শেখ হাসিনা ভারতীয় সাংবাদিকদের সঙ্গে মিলিত হবে। ফলে এবং সেটা লাইভ টেলিকাস্ট হবে। শেখ হাসিনা কি বলছেন সেটা একটা বড় কৌতূহল থাকবে সকলের। কিন্তু আমি ভাবতেছি বঙ্গবন্ধু কন্যার ভয়েস অর্থাৎ অডিও এটাই নিতে পারে না রাজাকারের বাচ্চারা। বঙ্গবন্ধু কন্যা যে অডিও দেন, এই অডিওকে কেন্দ্র করে সুদখোর ইউনুস একাধিকবার ভারতীয় সংবাদ মাধ্যম, ভারতের অথরিটি অর্থাৎ ভারতের সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদেরকে বারবার বলার চেষ্টা বলেছে শেখ হাসিনাকে চুপ থাকতে বলেন, শেখ হাসিনা বাইরে বসে কেন উস্কানি দিচ্ছে। সুদখোর ইউনুস গঙের যে অপকর্ম, যে নৈরাজ্য, এদের বিরুদ্ধে কথা বলার কারণে তার জবান বন্ধ রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিল সুদখোর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারা সেটা করতে পারেনি। ভারতবর্ষ স্পষ্ট বার্তা দিয়েছিল বঙ্গবন্ধু কন্যা তিনি ভারতে আছেন, তিনি তার ইচ্ছা অনুযায়ী কথা বলতে পারেন। ভারত একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, তারা কখনোই কাউকে বাধা দিতে পারে না, কারণ বঙ্গবন্ধু কন্যা ভারতে রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় আছেন। আমি শুধু ভাবতেছি বঙ্গবন্ধু কন্যা যদি লাইভে এসে বক্তব্য দেন কিংবা প্রেস কনফারেন্সও করেন, ভাবতে পারেন রাজাকারের বাচ্চাদের কি হবে, যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার নেপথ্যের কারিগর, যারা ডলার খেয়ে বাংলাদেশটাকে নরক বানিয়ে ফেলেছে, তাদের মনস্তাত্ত্বিক জায়গাটা কি হবে, তাদের মনের মধ্যে কি ধরনের ভয়, শঙ্কা, ভীতি কাজ করবে। জুলাই জঙ্গিরা, তোমাদেরকে আবারও বলতেছি, বাংলাদেশ ষড়ঋতুর দেশ, কখন ঋতু বদল হয়ে যায় বলা খুবই মুশকিল। যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য ওইটুক সামর্থ্য অর্জন করো, নয়তো পিটিয়ে পিঠের চামড়া ছিঁড়ে ফেলা হবে। এইটুক নিশ্চয়তা আমি দিতে পারি। বাংলাদেশের রাজনীতিতে এই জানুয়ারি মাসে অনেকগুলো ঘটনা ঘটবে, বিশেষ করে এই সপ্তাহে অনেকগুলো ঘটনা ঘটবে। কিছু বিষয় আমি আপনাদের মাথায় দিতে চাই, আপনারা একটু খেয়াল রাখবেন, দেখবেন অনেক কিছু আপনাদের চোখের সামনে উঠে আসবে, চলে আসবে, আপনারা নিজেরাই সেটা উদ্ঘাটন করতে পারবেন। বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছে, কি দেয়নি সেটা আমি এখানে বলতে চাচ্ছি না। আপনারা ইউটিউব কিংবা গুগলে সার্চ করে তার বক্তব্যটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন অনেকগুলো মেসেজ এই বক্তব্যে আছে। এদিকে 12 ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সুদখোর ইউনুসের সাথে জামাত বৈঠক করেছে, যে বৈঠক কোনোভাবেই বিএনপি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে নেয়নি। বিএনপি এটাকে কোনোভাবেই ভালো চোখে দেখেনি। দেখা যাক বিএনপির প্রতিক্রিয়া আসলে কি হতে পারে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর 4 স্টার জেনারেল যারা আছে তাদের মধ্যে একটা ব্যাপক রদবদল হচ্ছে, অর্থাৎ বর্তমানে যারা আছে সেনাবাহিনীর 4 স্টার জেনারেল তাদের পরিবর্তন করা হচ্ছে, তাদের পদ পদবীকে ঘুরিয়ে পেঁচিয়ে, অর্থাৎ যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদেরকে পরিবর্তন করা হচ্ছে। এটাও কিন্তু একটা বিশাল বার্তা দেয়। কি বার্তা দেয়, কেন এই বার্তাগুলো আসতেছে, আপনারা খুব শীঘ্রই জেনে যাবেন। আমরা বলার চেষ্টা করবো, যতটুকু আমরা জানতে পারবো ততটুকু আমরা আপনাদেরকে জানাবো। সব থেকে মজার বিষয়, বিএনপির একটা প্রতিনিধি দল 25 তারিখ অর্থাৎ চলতি মাসের 25 তারিখ শামা উবায়েদ, বিএনপির নেত্রী,
তার নেতৃত্বে দিল্লি সফরে যাচ্ছে। ওই ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা ছাত্রদল স্লোগান দিয়েছিল না, বিএনপি ত্রিপুরা লং মার্চ করেছিল না, জাগো বাহে তিস্তা বাঁচাও কর্মসূচি ঘোষণা করেছিল না, সেই বিএনপি কিছুদিনের ব্যবধানে এখন দিল্লিতে বৈঠক করতে যাচ্ছে। কই বাংলাদেশের তথাকথিত ভারত বিদ্বেষী জনতা, কই তথাকথিত বিএনপির সকল নেতারা, রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দুদু মিয়া, এখন ভারত বিরোধী কথা মাথায় আসে না? কি রেজভী সাহেব, আপনি তো আপনার বইয়ের শাড়ি পরিয়েছিলেন, ভারতীয় শাড়ি, এখন আপনার বইয়ের পুরাবেন না? সেটাও পুরান আমরা দেখি। দুঃখিত, আমি অশ্লীল ভাষায় বলতে বাধ্য হলাম, আমার নারী দর্শক যারা আছেন মাইন্ড করবেন না। এরা হচ্ছে গিয়া প্রথম শ্রেণীর নষ্ট। এই বিএনপির তথাকথিত কয়েকটা ভারত বিদ্বেষী নেতা আছে, এদের কাজই হচ্ছে ভারত বিরোধিতা করা, কিন্তু তাদের আব্বাজান, তাদের যে প্রধান তারেক রহমান ভারতের সাথে নিকোজিশনের পর বাংলাদেশে এসেছে, এটা জামাত বারবার বলার চেষ্টা করছে। বিএনপির একাধিক নেতাও এটা বিশ্বাস করে। ভারতের সাথে সমঝোতা ছাড়া তারেক রহমান বাংলাদেশে আসতে সাহসটুকু পাচ্ছিলেন না, এবং তিনি সেই সমঝোতার মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেছেন। রিজভী সাহেব শাড়ি পরিয়েছিলেন, এখন বিএনপির প্রতিনিধি দল দিল্লি সফরে যাচ্ছে বৈঠকের উদ্দেশ্যে। এখন আপনার বইয়ের আন্ডার গার্মেন্টস দয়া করে পুড়িয়ে দেবেন, পারলে আপনার মেয়েরটাও পুড়িয়ে দেবেন, কারণ আপনারা তো ভারতের কোনো কিছু পছন্দ করেন না। এখন ভারতের দল যাবে, সেই প্রতিনিধি দলের সবাইকে বয়কট করবেন না? তৌহিদি জনতা, জুলাই জঙ্গি বাচ্চারা, তোরা বয়কট করবি না বিএনপির প্রতিনিধি দলকে? ভারত বিদ্বেষ, ভারত বিদ্বেষ, ভারত বিদ্বেষ, ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসন, কত কথা শুনলাম। প্রত্যেকটা দল উইদাউট বাংলাদেশ আওয়ামী লীগ, এখন এই বাচ্চারা ভারত সফরে যাচ্ছে, এবং জামাত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সাথে বৈঠক করেছে। লজ্জা থাকা উচিত, মিনিমাম লজ্জাটুকু রাজনীতি করতে হলে থাকতে হয়, এই লজ্জাটুকু এই চোরের বাচ্চাদের মধ্যে নাই। আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য, ব্যাকডোর বিভিন্ন চ্যানেলে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান বিভিন্ন আন্তর্জাতিক মহলের সাথে যোগাযোগ করছেন, বিভিন্ন লবি মেনটেন করতেছেন। এখানে অবশ্যই ভারতীয় লবি আছে, কেন মেনটেন করতেছেন, কি চাচ্ছেন, কি হচ্ছে, সব ধীরে ধীরে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে কতগুলা শখ জাগানো হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। অনেকে বলতে পারেন বাংলাদেশ আওয়ামী লীগ তো নির্বাচন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি, বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ব্যবস্থা নিতে হবে না, বাংলাদেশের মানুষই ভোট কেন্দ্রে যাবে না। নিশ্চিত থাকেন আপনারা, একটা সিম্পল শতাংশের মানুষ তারা ভোট কেন্দ্রে যাবে, তারা উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার চেষ্টা করবে, কিন্তু বাংলাদেশে সেই প্রেক্ষাপট নাই। 40% সমর্থকের একটা দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন আয়োজন করা হবে, আর সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ অংশ নেবে স্বতঃস্ফূর্তভাবে, এটা ভাববার কোনো কারণ নাই। ওয়াকার প্রথম শ্রেণীর ক্রিমিনাল, দেখা যাক শেষ টাইমে এসে ইউনূসের সাথেও ক্রিমিনালি করতে পারে, বিএনপির সাথেও ক্রিমিনালি করতে পারে। নিজের জীবন রক্ষার একটা ব্যাপার তো আছে, তাছাড়া পরিবারের তো ব্যাপারটা থেকে যায়। সবার মাথায় তো আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব থেকে যায়, তাই না? আমাদের রাষ্ট্রপতির সাথে আজকে বাংলাদেশে যে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আছে, তিনি টেলিকনফারেন্সে যোগাযোগ করবেন। এইখানেও একটা বিশাল বার্তা আছে, কি আছে না আছে এগুলা পরে বলবো আমি। অনেকগুলো ঘটনা ঘটতেছে, এবং এই 7 দিনের মধ্যে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। আর একটা বার্তা বিএনপির উদ্দেশ্যে দিয়ে যায়, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিকভাবে অবৈধ, আইনগতভাবে অবৈধ। সংবিধানে 15 সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা কিংবা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা বলে কোনো কিছু অবশিষ্ট নাই। এই সরকারটা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের যে নিয়ম নীতি মেনে গঠিত হয়েছে প্রধান বিচারপতির স্বাক্ষরের মধ্য দিয়ে, এগুলো সব বোগাস। সো এই সরকার যদি সম্পূর্ণরূপে অবৈধ হয়, এবং এই অবৈধ সরকারের আয়োজিত নির্বাচনে যেই সকল রাজনৈতিক দল অংশ নিচ্ছে, বিশেষ করে বিএনপি, মাথায় রাখবেন হতে পারে এই নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, কিন্তু কদিনের জন্য প্রধানমন্ত্রী হবেন? 1996 সালে কিন্তু 17 দিনের মাথায় লাথি মেরে ক্ষমতার মসনদ থেকে তাড়ানো হয়েছিল, কিন্তু 2026 সালে এসে এই 17 দিন কতদিন পর্যন্ত টিকতে পারে মাথায় রাখা উচিত। প্রত্যেকটা রাজনৈতিক দলকে যারা এই নির্বাচনে অংশ নেবে, অদূর ভবিষ্যতে এই নির্বাচনকে রায়ের মাধ্যমে অবৈধ ঘোষণা করা হবে, এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধে সব মৃত্যুদণ্ড হবে। পৃথিবীর কোনো শক্তি তাদেরকে রক্ষা করতে পারবে না। এটা বিএনপির জন্য একটা মেসেজ। বিএনপি যদি বাঁচতে চায়, এই নির্বাচনকে বিএনপির বয়কট করতে হবে, অন্যথায় বিএনপি যদি ক্ষমতাতেও আসে, সেই ক্ষমতাটা হবে সম্পূর্ণরূপে অবৈধ, কারণ এখনো সংবিধান বাংলাদেশে বলবৎ আছে। যদি 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলা হয়, মুছে দেওয়া হয়, সেক্ষেত্রে তারা সবকিছু পরিবর্তন করতে পারবে। কিন্তু যেহেতু 72-এর সংবিধানের ভিত্তিতে নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে সংবিধানকে লঙ্ঘন করার কোনো চান্স নাই, সেক্ষেত্রে সংবিধানকে অবমাননা করার কোনো প্রকার সুযোগ নাই। বিএনপি যা করছে, বিএনপির ফলাফল কখনোই ভালো হবে না। ক্ষমতায় আসেন, ওয়েলকাম, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তারেক রহমান, হোয়াটএভার যাই হোক হন, কিন্তু সেটা কতদিন টিকায় রাখতে পারবেন, কিংবা এই নির্বাচন আগামী দিনে যখন অবৈধ ঘোষণা হবে, তখন সবগুলারে ফাঁসির কাছে ঝুলতে হবে। মাইন্ড ইট। যাই হোক, এ মাস আপনারা চোখ রাখেন, এ মাসে অনেকগুলা ঘটনা ঘটবে, এইটুকু নিশ্চিতভাবে বলা যায়। এটার নাম হচ্ছে সিস্টেম। আপনি যখন সিস্টেমে থাকবেন, তখন আপনাকে অনেক কিছু থেকে রক্ষা বা রেহাই পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বা আপনি যখন সিস্টেমের বাহিরে যাবেন, তখন হচ্ছে কি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই জন্য বলা হয় যে 10 মিলে করি কাজ, হারিজিতি নাহিরাজ। দিন শেষে আপনাকে একটা টিমের মধ্যে থাকতে হবে, কোনো দলের অবস্থানে থাকতে হবে। যদি না থাকেন, তাহলে আপনাকে বিপদে পড়তে হবে। আমার কাছে মনে হয় যে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং তার সহযোগীদের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, কারণ এখন ব্যারিস্টার রুমিন ফারহানার কোনো দলগত পরিচয় নাই, প্লাস নির্বাচনের মাঠে বিভিন্নভাবে তিনি তার যে বক্তব্য দিচ্ছেন, এটা বিএনপির বিরুদ্ধে যাচ্ছে। আর যদি বিএনপির বিরুদ্ধে যায়, প্রশাসনে যারা আছেন তারা তো রিয়েকশন দেবেনি। এখন কেন আসলে গতকালকে ব্যারিস্টার রুমিন ফারহানা যেই ভাষায় ম্যাজিস্ট্রেটকে শাসিয়েছেন,
একই ভাষায় কিন্তু নেত্রকোনার বিএনপির একজন নেতা চেয়ারম্যান তিনি কিন্তু ম্যাজিস্ট্রেটকে শাসিয়েছেন। তো ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে? আমি রুমিন আপার ভক্ত, দেখেন দলমত নির্বিশেষে ব্যক্তি আইডেন্টিটি বলতে কিছু জিনিস থাকে। আমি চাই বাংলাদেশ লিড করুক, কারণ আমি একটা ভালো দেশে থাকি। বাংলাদেশ ওই জায়গায় যাক, যাওয়ার জন্য কি দরকার? মেধাবী মাথা, রাজনৈতিক চামচানা, যারা দেশকে লিড করতে পারবে, জ্ঞান বিজ্ঞান বিদ্যা আধুনিকতা ধর্মীয় স্বাধীনতা সবকিছু মিলাইয়া একটা ক্যারেক্টার হবে। তো সেই ক্ষেত্রে আমার ব্যারিস্টার রুমিনরে ভালো লাগে, যার কারণে আমি ওনার পক্ষেই বলতে পারেন হয়তো এই ভিডিওটি করছি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এবং তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান, আক্রমণাত্মক অঙ্গভঙ্গি এটা করছে। মেজাজ হারালে যেটা হয় আর কি, ওই যে একবার এনসিপির পোলা প্যান্ডে মানে মাইট দিয়েছিল, আপনার একদম দাঁড়াই আসছিল। তো গতকালকেও তিনি তার মেজাজ ধরে রাখতে পারেন নাই, আর তার সাথে যারা ছিলেন তারাও কিন্তু আসলে অনেকে একটু উচ্চবাচ্য করছেন। স্বাভাবিকভাবে এক দৃষ্টিতে এখানে যেহেতু আইন আছে, একজন ম্যাজিস্ট্রেট আছে, তার সাথে এই ভাষায় কথা বলা অবশ্যই হেয়কর, কিন্তু মেজাজ হারাইলে যা হয় আর কি। তিনি এক পর্যায়ে বলছিলেন যে আমি যদি না চাই আপনি এখান থেকে যাইতে পারবেন না। সো এটা প্রশাসনকে চ্যালেঞ্জ করা, যেটা হয়েছে রুমিন আপা আমার মনে হয় তিনি ধৈর্য হারিয়ে ফেলেছেন, আর গতকালকে এখান থেকে তিনি আসলে বাটে পড়ে গেছেন। এখন এই বিষয়গুলো নিয়ে আপনার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চিঠি প্রদান করেছেন সহকারী রিটার্নিং অফিসার এবং সরাইল উপজেলা নির্বাহী অফিসার অর্থাৎ ইউএনও মোহাম্মদ আবু বকর সরকার। সিনিয়র সিভিল জজ আদালতের সিভিল জজ এবং নির্বাচনী অনুসন্ধান এবং বিচারিক কমিটির আশরাফুল ইসলামের কাছে চিঠিটি প্রেরণ করা হয়েছে। বলা হয়েছে মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের বিরুদ্ধে রুমিন ফারহানা এবং তার সহযোগীরা একাধিক বেয়াদবিপূর্ণ এবং হুমকিমূলক আচরণ করেন। আসলে কিন্তু হয়েছে, মাথা গরম হলে যেটা হয় আর কি, ক্ষমা করে দেওয়া যেতে পারে, কারণ আপা এমনিতে খুব শান্ত মানুষ। তারপরে তিনি নিজেই ব্যারিস্টার। আচ্ছা, রুমিন ফারহানা বারবার ম্যাজিস্ট্রেটের দিকে আক্রমণাত্মক বৃদ্ধাঙ্গুলি এবং আঙ্গুল উঁচিয়ে ইংরেজিতে সতর্ক করে বলেন, দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ অ্যান্ড আই উইল নট লিসন টু দিস। তো বাংলায় যেটা যে আপনি পারলে, আপনার বাংলায় বলছেন আপনি পারলে থামাই দেন, আজকে ভদ্রতা দেখাচ্ছি, নেক্সট টাইম কিন্তু এই ভদ্রতা করবো না, এটাও এখানে উল্লেখ আসছে। বুড়ি আঙ্গুল দেখানো, আপনারা কিচ্ছু করতে পারবেন না। তারপর হচ্ছে তার বিরুদ্ধে আরো বেশি অভিযোগ হচ্ছে উপস্থিত জনতাকে দেখিয়ে হুমকি দেন এবং জনগণকে খেপিয়ে মব সৃষ্টি করার চেষ্টা করবেন। তিনি বলেন, আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম আমার এই মানুষ এখান থেকে বাইর হইতে পারবেন না, মাথায় রাখেন। তো এখানে অনেকের বিরুদ্ধেই আসছে। তো এখানে যেটা হবে আপনার নির্বাচনী আচরণ বিধি যেটা, সেটা লঙ্ঘন হয়েছে 100%। তো সেই ক্ষেত্রে তিনি হয়তো শোকজ হবেন, তার প্রার্থিতা যেহেতু বৈধ, গ্রেপ্তার হবেন না, এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হবে না। বাট আইনিগত কিছু নির্বাচনের আগে জটিলতায় পড়তে পারেন, প্রচারণার ক্ষেত্রে লিমিটেশন আসতে পারে, আবার দিন শেষে গ্রেপ্তারও হইতে পারে, আমি জানি না। বাট আমার মনে হয় না, যেহেতু তিনি একজন ব্যারিস্টার, আইনের সব ফাঁক ফোকর বোঝেন, তারপরেও আর কি যে রেগে গেলেন তো হেরে গেলেন। তো রুমিন ফারহানারে বলবো যে আপা আপনার মেজাজ ঠিক রাখতে হবে, মেজাজ ঠিক না রাখলে প্রশাসনকে চ্যালেঞ্জ করা অফকোর্স একটা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা। তো এই ক্ষেত্রে রাষ্ট্রের সামনে ব্যক্তি দল খুবই দুর্বল। নেক্সট টাইম থেকে আপনি একটু সাবধান থাকবেন। আমরা আশা করি মানুষ আপনাকে ভালোবাসে, ধমক টমক দেওয়া দরকার নাই, ঠিক আছে? এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন না করা পর্যন্ত আমি এখন 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, ওই নির্বাচনটা স্থগিত, 90 দিন নির্বাচন পিছাইতে পারে একটা দৈব ক্রমে। অন্তর্বর্তীকালীন সরকার কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন পরিচালনা করা। এই যে সাজানো নির্বাচন, এটাকে যেভাবেই হোক থামাতে হবে। দেশের বাতাসে যখন নতুন করে নির্বাচনী প্রচারণার এক ভিন্ন আবহ বইছে, ঠিক সেই মুহূর্তেই জনমনে জন্ম নিচ্ছে একের পর এক প্রশ্ন। এই নির্বাচন কেন বিতর্কের ঊর্ধ্বে রাখার চেষ্টা চলছে? এটা কি সত্যিই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, নাকি আগেই সাজানো কোনো পরিকল্পনার অংশ? এই নির্বাচন কি কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে কেন্দ্র করে? প্রশাসনের যে আচরণ, সেই আচরণ জুলাইয়ের পরবর্তীতে আমরা ভেবেছিলাম সেটির ইতিবাচক, সেটির পরিবর্তন হবে। দুঃখজনক বিষয় হচ্ছে তাদের সে আচরণ, যে স্থাপকের যে আচরণ, একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ, সেটা আমাদেরকে আহত করছে। এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই। গণতন্ত্রের জন্য যেই প্রিয় দর্শক, গণ অভ্যুত্থানের পর থেকেই সংস্কার শব্দটি যেন বাংলাদেশের রাজনীতির মূল মন্ত্র হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, এই সংস্কার কার জন্য? জনগণের জন্য নাকি ক্ষমতার জন্য? ঠিক এমন এক সময়ে দেশের সংবিধানের ঊর্ধ্বে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণে একটি নির্বাচন এবং একই দিনে একটি গণভোটের ঘোষণা, সব মিলিয়ে কি এটি কোনো সুপরিকল্পিত বিদেশি মেটিকুলাস ডিজাইনের অংশ? একটি রাষ্ট্র কি ধীরে ধীরে নিজের সার্বভৌমত্ব অন্যের হাতে তুলে দিচ্ছে? আজ তথাকথিত জুলাই গণ অভ্যুত্থান, যা একসময় বিপ্লব হিসেবে তুলে ধরা হয়েছিল, তা এখন সাধারণ মানুষের কাছে ঘৃণিত এক অধ্যায়ে পরিণত হয়েছে। কারণ এই গণ অভ্যুত্থানের পরই দেশ দেখেছে খুন, গুম, রাজনৈতিক প্রতিহিংসা, প্রশাসনিক অচলাবস্থা এবং সর্বোপরি জনগণের চরম নিরাপত্তাহীনতা।
সংস্কারের নামে যারা একদিন বিপ্লবী সরকার গঠনের কথা বলেছিল তারাই পরে ক্ষমতার উচ্চ শিখরে আরোহণ করল। সেই সময় তারা গণমাধ্যমে জোর গলায় বলেছিল, আমরা কোনো নির্বাচন চাই না। কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে পাল্টে গেল দৃশ্যপট। নিজেদের ক্ষমতায়ন পাকপোক্ত করতে শুরু হলো নির্বাচনী কার্যক্রম। কোটা, মেধা, ছাত্র সবকিছুই যেন এখন রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। এখন আর আলোচনায় নেই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, নেই মেধা বা যোগ্যতার প্রশ্ন। এখন শুধু একটাই শব্দ, পতিত শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা। কিন্তু প্রশ্ন হলো, শেখ হাসিনা কি এমন করেছিল যার দায় আজও বহন করছে দেশ? এই প্রশ্নটাই এখন তৃণমূলের মানুষের মুখে মুখে। প্রিয় দর্শক, যেভাবেই হোক শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হলো। নতুন সরকার গঠনের পর বলা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সর্বদলীয় নির্বাচনের আয়োজন হবে, যেখানে ভোটে জয়ী হবেন তিনিই হবেন আগামীর প্রধানমন্ত্রী। কিন্তু বাস্তবে কি দেখা গেল? নিজেদের ক্ষমতায়ন দিয়েই অবৈধ বিষয়কে বৈধ করার চেষ্টা। এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী। গোপনে পরিচালিত কিছু কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত। এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি তাদেরকে উপহার দেন, এটা তাদের উপরে জুলুম হবে না? আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি, আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দেবেন? যা পরে প্রকাশ্যে আসে অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে, যা আগে ছিল সাধারণ মানুষের অজানা। আমরা আদর্শিক রাজনীতি চাই। এই আওয়ামী লীগকে যখন 24-এর পরে, আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করেছিলেন, আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে। আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম। আমি দাঁড়িয়ে বলেছিলাম যে পিটিশন নিয়েছেন, যারা পিটিশন নিয়ে এসছেন, তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা। আওয়ামী লীগে যেমন খুনি আছে, আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে। দিল্লি থেকে দেওয়া এক বক্তব্যে শেখ হাসিনাও স্পষ্ট করে বলেছেন, এই নির্বাচন ও গণভোট কোনোটাই বৈধ নয়। হ্যাঁ না ভোট দিয়ে তারা গণভোটটা দেয় কিভাবে? গণভোট দেওয়ার তো তাদের কোনো অধিকার নাই। গণভোট তারা কিভাবে দেয়? কারণ এই গণভোট কোথেকে আসছে? এটা তো সাংবিধানিক কোনো ভিত্তি নাই। তারা নির্বাচন করতে যাচ্ছে। কি নির্বাচন? আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না। আজকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় কিসের জন্য তা জানেন? একটাই কারণে, আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম, আমার বিরুদ্ধে এত বদনাম ছড়িয়েছে, এত কথা বলেছে, সারা বিশ্বব্যাপী অপপ্রচার করে বেরিয়েছে। তারপরেও যখন দেখে যে বাংলার মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে, আমার উপর আছে, নির্বাচন অবাধ নিরপেক্ষ হলেই আমরা জয়লাভ করব। যেহেতু আওয়ামী লীগ জয়লাভ করবে, যেহেতু আওয়ামী লীগ দেশের উন্নতি করবে, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করতে পারবে না, মানুষকে শোষণ করতে পারবে না, চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি মাস্তানি এগুলি থাকবে না, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বাড়াতে পারবে না, সেই কারণেই আজকে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না, নিষিদ্ধ করে দিয়েছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত, আমাদেরকে নিষিদ্ধ করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী। এতে বড় তামাশা আর কি হতে পারে? আমাদের আওয়ামী লীগকে ভোট দিতে দেবে না, ব্যালটে নৌকা মার্কা থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, সেই ব্যালটে কেন জনগণ ভোট দিতে যাবে? সেখানে ভোট দিতে হবে না। আমরা তো নির্বাচন বর্জন করতে চাই না, আমরা নির্বাচন করতে চাই। বিএনপি নির্বাচন বর্জন করেছিল, বর্ণ দল 2024-এর নির্বাচন বর্জন করেছে, 2014 নির্বাচন বর্জন করেছে। কেন করেছিল? কারণ 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে জিতেছিল, এরপরে তারা জানে যে তাদের অপকর্ম দুর্নীতি দুঃশাসন মানুষ ভোলে নাই, যে কারণে তাদের ভোট দেবে না, তারা বর্জন করেছে। আমরা তো তা না, আমাদের বিশ্বাস আছে, জনগণের উপর আমার বিশ্বাস আছে, আস্থা আছে। কাজে আমরা এই জন্য ইলেকশন করতে চাই। আমাদের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক, ওই ব্যালট পেপারে আমাদের নৌকা মার্কা থাকবে, আওয়ামী লীগ প্রার্থী দেবে, আমরা ইলেকশন করবো। ঠিক আছে, গণতন্ত্রে যদি বিশ্বাস করে, জনগণ যাকে মেনে দেবে, জনগণ যাকে চাইবে তারা ভোট করবে, এটা হলো বাস্তবতা। আমাদের একটাই কথা নির্বাচন সম্পর্কে, সেটা হলো জনগণ আমাদেরকে চায়, আওয়ামী লীগকে চায়, জনগণ আওয়ামী লীগে বিশ্বাস করে। আওয়ামী লীগ নির্বাচনে গেলে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে। এত অপবাদ এত কিছু আমাদের বিরুদ্ধে দিয়েছে তারা, তারপরেও জনগণের যে আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে, আমার উপর আছে, সেটা যেন করতে না পারি, সেই জন্য এই মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়ে দিচ্ছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, ঘরে ঘরে আজকে নির্যাতন চালাচ্ছে। আওয়ামী লীগের কোনো নেতা কর্মী ঘরে থাকতে পারে না, আওয়ামী লীগের নেতা কর্মী একেবারে কোথাও যেতে পারে না, এই অবস্থা করে দিয়েছে। আওয়ামী লীগ নির্বাচন করতে চায়। দর্শকের বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।